শ্যামলতা। ঘড়িতে এখন 2:20। তীব্র ঠান্ডা রাত। রুম হিটারের বদৌলতে কুকড়ে যাওয়া থেকে বেঁচে আছি কোনো রকমে। বাহিরে সন্ধ্যা থেকেই ভয়াবহ তুষারপাত। আর এলিক্স কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি ঘুমাতে পারছি না। চোখ বুঝলে এই রাজ্যে সব কষ্টগুলো চেপে ধরছে বুক। শান্তি পাচ্ছি না। ভয় করছে, ভীষণ ভয়। তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার আজ 760তম দিন। তোমার নামে 304 নম্বর চিঠিটা লিখতে বসে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আসলে আমার চলবে না। এই যে চিঠি পাওয়ার পরও একটা বারও আমায় কেন ফোন করার প্রয়োজন বোধ করলে না? এই অভিমানটা আমি ধরে রাখতে পারছি না। পুরুষই তো সব ইগো পাশে রেখে বরাবরই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সত্যি ভুলে গেলে আমায় শ্যামলতা? তাহলে আমি কেন পারছি না? আমার খুব একা লাগছে আজ। বিশাল পৃথিবীতে বড্ড অসহায় একজন। মাসখানেক হলো বাবা মারা গিয়েছেন। মা যখন ফোন দিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারিনি। ভিডিও কলে বাবার সাদা কাপড়ে মোড়া সেই প্রতিচ্ছবিটা এখনো চোখে ভাসে, গায়ে কাটা দেয়। আবার বাবাটা কত অভাগা দেখো। শেষ সময়ে এসে দুটো ছেলে কারোরই কাঁধে ভর ছাড়তে পারলেন না। বাবা আমাকে অসংখ্যবার কাঁধে উঠালেও আমি বাবাকে কাঁধে উঠাতে পারলাম না। এই কষ্টটা যে কিছুতেই ভুলে যাওয়া যাচ্ছে না শ্যামলতা। এই ভিন দেশটাকে হঠাৎ ভীষণ বিষাক্ত ঠেকছে, অসহ্য ঠেকছে সব। বারবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দেশে পাড়ি জমাই আমার। সেই দেশটাতে যেখানে অপেক্ষা করছে আমার অসহায় মা, অবুঝ নিধু আর তুমি। অবুঝ নিধু আর তুমি। অ্যালেক্সের ধারণা আবার এই চিঠি লেখা, অপেক্ষা, এসব ভীষণ পাগলামো আলাপ। পেয়ালির মত ভিন্ন। সে তোমায় কি নামে ডাকে জানো? সে তোমায় বলে ম্যাজিক অ্যাঞ্জেল। তার ধারণা তুমি আমার মন ভালো করার ম্যাজিক। এই দীর্ঘ অপেক্ষার পর হুট করে একদিন ফিরে এসে আমার সব মন খারাপ ভাসিয়ে দেওয়ার অভাবনীয় ম্যাজিক হবে তুমি। এই নিয়ে অ্যালেক্স আর আলীর মাঝে সে কি তর্ক। আচ্ছা, অ্যালেক্স আর আলীর পরিচয়টা এর আগে দিয়েছিলাম তোমায়? আমি ঠিক মনে করতে পারছি না। অ্যালেক্স আলী আমার ভিনদেশি বন্ধু। এখানে এসেই পরিচয়। অ্যালেক্স আমেরিকান আর আলী তুর্কিশ যুবক। দুজনেই বন্ধু হিসেবে দুর্দান্ত। এইটুকু পড়ে থামল নম্রতা। আরফান ইউএস থাকাকালীন তার জন্য লেখা পুরাতন চিঠিগুলি পড়তে বরাবরই ভালো লাগে নম্রতার। মনে পড়ে যায় হাজারো স্মৃতি, কিন্তু আজ ভালো লাগছে না। হঠাৎ করে ভীষণ মন খারাপ লাগছে। আজকাল ভীষণ মুড সুইংও হচ্ছে। কখনো অযথায় ফুরফুরে লাগছে, কখনো বা অযথায় কেঁদে কেটে চোখ ভাসাতে ইচ্ছে করছে। নম্রতা চিঠি হাতে বারান্দার দোলনায় ঠায় বসে রইল। বর্ষার শিরশিরে বাতাসে শীত লাগছে। রাতভর বৃষ্টি হওয়ায় ঝকঝক করছে চারপাশ। নম্রতা আশেপাশে চেয়ে আবারও কোলের উপর রাখা চিঠির দিকে তাকালো। চিঠির পাতায় শূন্য দৃষ্টিতে চেয়ে থম ধরে বসে রইল কিছুক্ষণ। চোখ তুলে পাশে ঝুলানো ডাক পাখির খাঁচার দিকে চেয়ে বলল, আমার ভীষণ মন খারাপ লাগছে ডাক পাখি। তুই জানিস প্রচণ্ড মন খারাপ হলে কি করতে হয়? প্রচণ্ড মন খারাপ হলে কেঁদে ফেলতে হয়। তুই আমাকে কেঁদে ফেলার মতো কোনো কষ্ট মনে করিয়ে দিতে পারবি? ডাক পাখি নম্রতার কথা বুঝলো কি বুঝলো না বোঝা গেল না। সে স্বভাবসুলভ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাতে লাগলো, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করেই চোখ দুটো টলমল করে উঠল তার। সেদিন নীরার খবরটা শুনেই থমকে গিয়েছিল নম্রতা। এত বড় দুর্ঘটনা, শহর ছেড়ে যাওয়ার মতো এত বড় ঘটনা থেকে জানানো হয়নি বলে মন খারাপ হলো। তার থেকেও মন খারাপ হলো নীরার বাচ্চাটার জন্যে। বাচ্চাটা কি তাদের এই মান অভিমানের প্রগাঢ়তার অভিমান করেই পৃথিবীতে আসার সিদ্ধান্ত পাল্টালো? নম্রতা বাড়ি ফিরে সারাটা দিন ফোন হাতে বসেছিল সেদিন। বারবার ডায়াল করতে নিয়েও ডায়াল করা হয়ে ওঠেনি। ফোন দিয়ে কি বলবে সে? এত বড় দুর্ঘটনার এতদিন পর কি খবর নিবে নীরার? নীরা যদি ফট করে বলে ফেলে, বাচ্চাটা তো নষ্ট হয়েছে, এবার খুশি হয়েছিস, তবে কি সহ্য করতে পারত নম্রতা? সেদিন রাতে ঘুম হলো না নম্রতার। ডাক পাখির খাঁচাটা কোলে নিয়ে বারান্দার দোলনাটাতেই বসে রইল সারা রাত। তারপর কিভাবে যেন কেটে গেল প্রায় তিনটি বছর। হাজারো অস্বস্তি, অনিশ্চয়তার বেড়াজালে পরিচিত নাম্বারটিতে আর ডায়াল করা হয়ে উঠল না। নিরুদ্দেশ নাদিমকে আর ফিরে পাওয়া হলো না। কোথায় হারিয়ে গেল ছেলেটা? নাদিম হারিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বেশ ভালোই যোগাযোগ রেখেছিল রঞ্জন। ওখানে থেকেই চেষ্টা করেছিল, চেষ্টা সফল হলো না। নাদিমকে খুঁজে পাওয়া গেল না। নম্রতা তখনই অবাক হয়ে খেয়াল করলো নাদিমের দাদাবাড়ি বা আত্মীয় স্বজন সম্পর্কে বিন্দুমাত্র তথ্য তারা জানে না। অন্তুর বিয়ের সময় বড় মামা নামে কারো কথা শুনেছিল, কিন্তু সেই বড় মামার বসতি সম্পর্কেও কোনো রকম সন্ধান তারা জানে না। রঞ্জনের ধারণা ময়মনসিংহের কোথাও হবে, কিন্তু ময়মনসিংহ তো ছোট শহর নয়। অত বড় বিভাগ থেকে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব?
তারপরও নাদিম সত্যি সেখানে আছে কিনা তারই তো কোনো নিশ্চয়তা নেই। কিসের ভিত্তিতে খুঁজে বেড়াবে তারা? নাদিমের মুখে শুধু একজনের কথাই শোনা যেত, সে হলো নাদিমের বোন। নাদিম কথার ফাঁকে মাঝে মাঝে বলতো তার একটা বোন আছে, কিন্তু সেই বোনের নাম ধাম ঠিকানা কিছুই বলতে শুনেনি তারা। বোনটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে। নাদিম নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিন মৌসির কাছেও খোঁজ নিয়েছিল অন্তু। মৌসি অবাক চোখে চেয়েছিল, হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিল, কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার লতানো গাছে হাত বুলালো। ভেজা পাতার স্পর্শ পেতেই টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। দোলনায় মাথা ঠেকিয়ে উদাস চোখে চেয়ে রইল মেঘাচ্ছন্ন আকাশে। নম্রতা জানে নাদিমকে খুঁজে পাওয়া যাবে না। নিজ ইচ্ছে হারিয়ে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তোমার শরীর খারাপ আম্মু? বারান্দার দরজা থেকে শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসতেই সোজা হয়ে বসলো নম্রতা। ঠোঁটে হাসি টেনে নিয়ে বলল, না মা, মাত্র বিছানা ছাড়লাম, মাথাটা খুব ভার ভার লাগছিল। এই যা, তেমন কিছু না, পাশে বসো। ভদ্রমহিলা মৃদু হাসলেন। দোলনায় নম্রতার পাশে বসতে বসতে বললেন, অফিস নেই আজ? নাস্তাও করনি এখনো? নিষ্প্রভ ফোন দিলে কিন্তু আমি একদম মিথ্যা বলতে পারবো না। নম্রতা হাসলো। শাশুড়ি মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অফিস আপাতত বাদ, ভাবছি রান্নাঘরে তোমার অ্যাসিস্ট্যান্ট হব আজ। মা, আজ তোমার পছন্দের খাবারগুলো করলে কেমন হয়? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমার পছন্দের খাবার কেন? মা, তুমি কিন্তু ভদ্রমহিলা হেসে ফেললেন। নম্রতা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, শোনো মা, তুমি কিন্তু নিদ্রা আপুর কাছে যাওয়ার চিন্তাও করবে না। তুমি ওখানে গেলেই নিদ্রা আপু তোমাকে 4-5 মাসের জন্য রেখে দেয়। এসব কি? আমি তোমাকে যেতে টেতে দিচ্ছি না, ব্যাস। তার থেকে বরং নিদ্রা আপুকে চলে আসতে বলো, আমি তাকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। আমি অলরেডি অনেকগুলো রান্না শিখে ফেলেছি। নিদ্রা আপুর সবচেয়ে প্রিয় খাবার কি মা? সরিষা ইলিশ, ঝাল ঝাল কলিজা ভুনা, ছোট মাছ ভাজি। নম্রতা গল্প করতে করতেই দোলনায় পা তুলে বসলো। খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সরিষা ইলিশ? নীরা আপু ভালো সরিষা ইলিশ করতে পারতো। ওর লাইফেও একটাই খাবার ঠিকঠাক রান্না করতে পারতো, সেটা হলো সরিষা ইলিশ। একবার কি হয়েছিল জানো? নীরা বাড়ি থেকে ফেরার সময় বাটি ভর্তি সরিষা ইলিশ রান্না করে আনলো। জীবনের প্রথম রান্না করেছে, প্রচণ্ড উচ্ছ্বসিত। আমরা ক্যাফেটেরিয়াতে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ দৌড়ে এসে বাটিটা বের করতে করতে বলল, জানিস আজ আমি কি এনেছি? নীরার কথা শেষ হওয়ার আগেই হাতের বাটিটা উধাও। আমি আর অবাক হয়ে চেয়ে আছি। নীরা বাটিটা নাদিমের হাত থেকে টানা হেঁচড়া করতে করতে চলে গেল অন্তর দখলে। অন্তর হাত থেকে রঞ্জন। আমি আর ছোঁয়াই বা বসে থাকবো কেন? লেগে পড়লাম ভয়াবহ যুদ্ধে। আবার টানা হেঁচড়াতে তরকারির বাটি উল্টে সাধের সরিষা ইলিশ গিয়ে পড়লো মাটিতে। নীরার সে কি রাগ! অন্ত, নাদিম, রঞ্জনকে পুরো ভার্সিটি দৌড়ে নিয়ে বেরিয়েছিল। এটুকু বলেই খিলখিল করে হেসে ফেলল নম্রতা। ভদ্রমহিলা মৃদু হেসে বলল, নীরাকে তোমার বন্ধু বুঝি? হঠাৎ হাসি মিইয়ে গেল নম্রতার। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বেস্ট ফ্রেন্ড। কথাটা বলে চুপ করে রইল নম্রতা। শাশুড়ি মা সরল মনে প্রশ্ন করলেন, তোমার বিয়েতে এসেছিল? আমার সাথে পরিচয় করিয়ে দাওনি তো। এখন কোথায় ওরা? একদিন নিয়ে এসো বাসায়, নীরার হাতে সরিষা ইলিশ খাবো। নম্রতা নিরুত্তর চেয়ে রইল শাশুড়ি মায়ের মুখে। বুকের ভিতর চাপা পড়ল তপ্ত দীর্ঘশ্বাস। পৃথিবীর নিষ্ঠুরতম নিয়মগুলোর একটি হলো হারিয়ে যাওয়া। আলো হারিয়ে যায় অন্ধকার রাতে, বর্তমান হারিয়ে যায় অতীতে, অতীত হারিয়ে যায় প্রগাঢ় কোনো অতীতে, মানুষ হারিয়ে যায় সময়ের বেড়াজালে, কিন্তু বন্ধুত্ব হারায় না। জীবনের প্রতিটি পর্যায়ে সুন্দর স্মৃতি হয়ে হঠাৎ চারা দিয়ে ওঠে মনে, প্রকাশ করে নিজের প্রগাঢ় অস্তিত্বের। মায়া সুতো টেনে ধরে কাতর কণ্ঠে বলে, তোমরা আমাকে হারাতে দিয়েছ, মলিন হতে দিয়েছ, অথচ আমি এখনো যৌবনে ছুটছি। তোমার স্মৃতির পাতায় হাসজ্জ্বল যৌবন হয়েই ফুটে রয়েছে আজীবন। বৃষ্টিহীন চমৎকার রাত, হাত জুড়ে হালকা ঝিরঝিরে বাতাস। আরফান অযথায় তাড়াতাড়ি বাড়ি ফিরল আজ। বারান্দায় দাঁড়াতেই ডাক পাখির স্বভাব সুলভ ডাক কানে এলো, কিন্তু নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফানের কুঞ্চিত চোখ প্রথমেই গিয়ে পড়ল ডাকপিয়নের গায়ে। ডাকপিয়নের উপর তাজা বেলি ফুলের মালা। আরফান বুঝল চিঠির নিমন্ত্রণ। হাতের ব্যাগটা দোলনার উপর রেখে ডাকপিয়ন থেকে উদ্ধার করে আনলো নীল রঙের মোটা খাম। খামটা খুলতেই বেরিয়ে এলো আরও একটি খাম। আরফান ভ্রু কুচকালো। দ্বিতীয় খাম থেকেও একই রকম খাম বেরিয়ে আসতে ব্যাপারটাকে নম্রতার বাচ্চামো বলে ধরে নিল আরফান। খুব অবহেলা ভরে চতুর্থ খামটা খুলতেই চমকে উঠল সে।
মসৃণ হয়ে গেল কুঞ্চিত ভ্রু। বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইল হাতে থাকা খামটির ভেতর। এমন সময় নুপুর বাজল ও মলিন অথচ স্নিগ্ধ চেহারার নম্রতা এসে দাঁড়ালো দরজা জুড়ে। আরফান বাকরুদ্ধ চোখে চেয়ে থেকে আবারও খামের দিকে তাকালো। খামের ভেতর থাকা প্রেগন্যান্সি স্ট্রিপে জলজল করছে পাশাপাশি রঙিন দুটো লাইন। আরফানের শরীর কাঁপছে। খামটা আলতো হাতে ডাকবাক্সের উপর রেখে দোলনায় বসে পড়ল আরফান। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, সত্যি? নম্রতা হাসছে। ডাক পিয়নের উপর থাকা বেলি ফুলের মালাটা হাতে জড়াতে জড়াতে মজা করে বলল, আমায় কি বলবেন বলুন, আমায় কি দেবেন বলুন। বিয়ের রাতের উপহারও কিন্তু নেওয়া হয়নি এখনো, ডবল উপহার চাই এবার। আরফান হাসলো। দোলনা থেকে উঠে নম্রতার সামনে এসে দাঁড়ালো। হাতে পা এখনো মৃদু কাঁপছে তার। অতিরিক্ত আনন্দে দিশেহারা হয়ে ন্যূনতম আনন্দটুকু প্রকাশ করা যাচ্ছে না। নম্রতাকে পৃথিবীর সকল সুখ আনন্দটুকু উপহার দিতে ইচ্ছে করছে হঠাৎ। আরফান ডান হাতটা নম্রতার মাথায় রেখে নরম কণ্ঠে বলল। নম্রতা ছলছল চোখে তাকালো। আনন্দসিক্ত কণ্ঠে বলল, কি চান? নম্রতা ছলছল চোখে তাকালো। আনন্দসিক্ত কণ্ঠে বলল, এমন একটি চিরকুট যে চিরকুটে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবিগুলো থাকবে। থাকবে আমার খুশি, যে চিরকুট পেয়ে হাসি আনন্দ উড়িয়ে ফেলে হাউমাউ করে কাঁদব। সুখ সুখ ব্যথা নিয়ে দুঃখ বিলাস করব। হবে হবে কি এমন চিঠি? রাতের কালচে আধার শুষে নিয়েছে সন্ধ্যা। রাস্তার পাশে জ্বলে উঠেছে হলদে ল্যাম্পপোস্ট। আগ্রাবাদের ছোট্ট একটা ফ্ল্যাটে ট্যাটা করে বাজছে বাচ্চা কান্নার আওয়াজ। নীরা স্থির দাঁড়িয়ে আছে। মন মেজাজ চূড়ান্ত খারাপ। ফ্লোরের মাঝামাঝি ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের ভাঙা টুকরো আর দুধ। তার পাশেই মহা আনন্দে হাত পা ছোড়াছড়ি করছে 1.5 বছরের পুত্র আরশ। হাতে পায়ে দুধ মেখে বিশ্রী অবস্থা। রাগে সারা শরীর জ্বালা করছে নীরার। ছেলেকে তুলে শক্ত দুটো চর বসাতে ইচ্ছা করছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে 2 পা এগিয়ে যেতেই লাফালাফি ছোড়াছুড়ি বেড়ে গেল তার। মাকে কাছে আসতে দেখেই পিছুতে পিছুতে সোফার নিচে ঢুকে যাওয়ার জোগাড়। কিছুতেই মায়ের হাতে ধরা দেওয়া যাবে না। নীরা হাত বাড়াতে ছেলের তেদ্রামও বেড়ে গেল আরও। তেদ্রামোর ফলাফল স্বরূপ সোফায় মাথা লেগে ব্যথা পাওয়াও হয়ে গেল ইনস্ট্যান্ট। নীরা অবাক হয়ে খেয়াল করলো ছেলে তার একটুও বিচলিত হচ্ছে না। এতটুকু ব্যথা পেয়েও আগের মতোই চিৎপটাং শুয়ে আছে। তার এক জেদ মায়ের কোলে সে উঠবে না। ততক্ষণে মাথা ফুলে ঢোল। নীরা রাগ ধরে রাখতে না পেরে শটান এক চর বসিয়ে দেয় ছেলের গালে। এবার তারস্বরে চেঁচিয়ে উঠল আরশ। কান্নার দাপটে হৃষ্টপুষ্ট মুখটা লাল হয়ে গিয়েছে তার। নীরা তাকে জোরপূর্বক কোলে নিতেই কান্নার আওয়াজ বাড়িয়ে দিল আরশ। হাতের কাছে টেলিভিশনের রিমোট পেয়ে তাই ছুঁড়ে মারল মেঝেতে। নীরা শান্ত চোখে রিমোটটাকে টুকরো হতে দেখল। ছেলের জেদি মুখের দিকে চেয়ে আরেকটা চর বসালো গালে। ছেলেটা ঠিক বাবার মতো হয়েছে। গায়ের রং থেকে শুরু করে রাগ জেদ সব কিছুতেই অন্তর দুর্দান্ত নকল। এতটুকুন বয়সে রাগ হলে মাথা ঠিক থাকে না তার। হাতের কাছে যা পায় ছুঁড়ে ফেলে। ফ্লোরে গড়াগড়ির সাথে ভয়াবহ কান্না। বাবার মতো এক হিসেব। চাই মানে চাই, নিষেধ করলেই মাথা নষ্ট। অন্তু ফিরল রাত 10টায়। ছেলে এখনও কাঁদছে। কান্নার দাপটে চোখ মুখ খিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ছেলের এমন অবস্থায় আতঙ্কিত নীরাও ফুপিয়ে উঠছে বারবার। বাসায় ফিরে বউ বাচ্চার এই অবস্থা দেখে বিস্মিত হলো না অন্তু। সপ্তাহে অন্ত 2-1 বার ছেলের এই জেদের মুখোমুখি হতে হয় তাকে। অন্তু অফিস ব্যাগটা রেখে ছেলের সামনে যেতেই 2 হাত বাড়িয়ে দিল আরশ। দীর্ঘ সময়ের কান্নাকাটিতে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে বেচারা। ঘন ঘন হেঁচকি উঠায় নিঃশ্বাস নিতে পারছে না। অন্তু ছেলেকে 2 হাতে বুকে চেপে ধরতেই ধীরে ধীরে নেতিয়ে পড়ল আরশ। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে চুপ হয়ে গেল। বাইরের পোশাক পরেই ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করল অন্তু। ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়তেই ভয়াবহ রাগ প্রকাশ পেল তার। আরশের কোমল গালে আঙ্গুলের ছাপ দেখে নীরার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। একটা থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দেবো। তুই আবার ওকে মেরেছিস। কথায় কথায় গায়ে হাত তোলা সব যায়নি এখনো? হ্যাঁ, একটু জেদ ধরে মারতে হবে। এই তুই ব্যাগ গোছা, তোকে আজকে বাপের বাড়ি দিয়ে আসবো। আমার ছেলে আশেপাশে থাকার দরকার নেই তোর। এতটুকু বাচ্চা কেউ মারে? ইচ্ছে তো করছে। নীরা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে দুনিয়া ভেঙে কান্না আসছে তার। ছেলেটা সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি। একটু সহ্য করে নিলেই পারত। কি দরকার ছিল গায়ে হাত তোলার? অন্তুর রাগারাগি এখনো চলছে। ঘুমানোর আগ পর্যন্ত চলবে। নীরা এবার ফুঁসে উঠে বলল, আমাকে বকার মানে কি? ছেলের বাবার জন্যই ছেলের আজ এই দশা। রক্ত তো ওই একই। অন্তু আকাশ সময় বিস্ময় নিয়ে বলল, এখন আমার দোষ? ছেলেকে ধরে ইচ্ছে মতো পিটাও তুমি, আর দোষের বেলা আমি। তা নয় তো কি, 1.5 বছরের বাচ্চা আমার, এখন অবধি কথা ফোটেনি মুখে, অথচ বাবার মতো তেজ। সন্ধ্যা থেকে জেদ ধরেছে চা খাবে, ঠান্ডা হলে চলবে না, গরম চা দিতে হবে। আমি কাপে করে কুসুম গরম দুধ দিলাম। তেজের চোটে সে কাপ উল্টে কাপ ভাঙলো।
দুধটুকু নষ্ট করলো, রিমোট ভাঙলো। এসব কার স্বভাব? অন্তু জবাব দিল না। ছেলের স্বভাব চরিত্র আসলেই তার মতো হয়েছে, কিন্তু তাতে তো অন্তুর কোনো দোষ থাকার কথা না। অন্তু নিশ্চয়ই ছেলেকে তার মতো হতে বলেনি। পুরো ব্যাপারটা ঘটেছে জেনেটিক্যালি। জেনেটিক বিষয়ে আশয়ে অন্তুকে টানার মানে কি? অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছেলে আমার মতো হয়েছে বলে মারতে হবে? স্বৈরাচারী মহিলা। একটা কাপ ভেঙেছিল, কি হয়েছে? আমার কি কাপ কেনার টাকা নেই? কাল আমি ছেলেকে 1 ডজন কাপ এনে দেবো। সে যত ইচ্ছে ভাঙবে। আরাম করে বসে বাপের টাকায় কেনা কাপ ভাঙবে। ছেলের গায়ে হাত তুলবি না, খবরদার। নীরা স্থির চোখে চেয়ে রইল, কোনোরূপ প্রত্যুত্তর করল না। কথার পিঠে কথা বলতে গেলেই রেগে যাবে অন্তু। তারপর আবারও সেই একই কাহিনী, একই গল্প। নীরাকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে ভ্রু কুচকালো অন্তু। গলাটা খানিকটা উঁচিয়ে বলল, আশ্চর্য, কথা বলছিস না কেন? আমাকে মানুষ বলে মনে হয় না? নীরা উত্তর দিল না। অন্তু ফ্রেশ হয়ে খাবার খাওয়া পর্যন্ত কোনোরূপ কথা বলল না নীরা। খাওয়া শেষে টেলিভিশন অন করতে গিয়ে বিপদে পড়ে গেল অন্তু। ছেলে রিমোট ভেঙে ফেলেছে, টেলিভিশন অন করা যাচ্ছে না। অন্তুর মেজাজ খারাপ লাগছে। বাসায় এত জিনিস থাকতে দেখে দেখে টেলিভিশনের রিমোটটাই ভাঙতে হলো কেন? মায়ের মতোই ষড়যন্ত্রকারী। রাত 12টার দিকে ভিডিও কলে এলো অয়ন। অন্তু যার পণ্যায় বিরক্ত হয়ে বলল, তোর কি আক্কেল জ্ঞান নেই? এই মাঝরাতে কেউ ভিডিও কল দেয়? আর কয়েক মিনিট পরে তো ঘুমিয়ে পড়তাম। অয়ন দাঁত বের করে হেসে বলল, আজকে ফুটবল ম্যাচ আছে না, ঘুমাবে কেন? আর নীরাপু কই? আর আমাদের ছোট উস্তাদ কই? নিরাপু মানে কি? নীরা তোর আবু হবে কেন? ও, এ কি হলো? ভাবি আরস ওরা কই? অন্তু বালিশে ঠাস দিয়ে বসলো। ঘুমন্ত ছেলের দিকে একবার চেয়ে বলল, আরস ঘুমায়। মায়ের হাতে বিশাল মায়ের খেয়েছে আজ। তোর ভাবি রান্না করে। আমার সাথে তার ঝগড়া দ্বিতীয় পর্ব চলছে। কথাটা তো বন্ধ। অন্তুর কথার মাঝেই ঘরে এলো নীরা। কোনো রকম কথাবার্তা না বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। অন্তু নীরাকে শুনিয়ে শুনিয়ে বলল, ওয়ু, ফ্রিতে একটা সাজেশন দেই, মনোযোগ দিয়ে শোন। প্রেম করতে হলে শান্তশিষ্ট কচি মেয়ে দেখে প্রেম করবি। আমার মতো ভুল করিস না। নীরা ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তু কথাটা মজা করে বললেও হঠাৎ মন খারাপ হয়ে গেল নীরার। চোখ টলমল করে উঠল, কান্না পাচ্ছে। অয়ন হাসছে, হাসি মুখেই বলল, আরসকে ঘুম থেকে ওঠাও, ওর সাথে কথা বলবো। এখন উঠালে সারা রাত জ্বালাবে। প্লিজ ভাইয়া, একটু জ্বালালে কিছু হবে না। অন্তু আরসের মুখের উপর ঝুঁকে পড়ল। ছেলের ঘুম ঘন, ঘুমোলে জাগানো মুশকিল। অন্তু বহু কসরত করে জাগিয়ে তুলতেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠার প্রস্তুতি নিল আরস। মুখের উপর বাবার চেহারা দেখতেই কান্না থেমে চোখ গোল গোল করে তাকালো। অন্তু একটু আদর করতে হাত পা ছুড়ে খিলখিল করে হেসে উঠল আরস। উপর নিচে 6টা দাঁত উঠেছে তার। বাবার গালের উপর কচি হাত রেখে বলল, হ্যাঁ বাবা, দেখো তো এরা কে? বাবা। আরস চাইল। মোবাইল স্ক্রিনে অয়নের চেহারা দেখে কয়েক সেকেন্ড চেয়ে থেকে আবারও হেসে উঠল। হাত বাড়িয়ে ফোন নিয়ে ঠোঁট কুঁচকে নিজস্ব ভঙ্গিতে বলল, চাচু। অয়নের চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল। নীরার যখন প্রথমবার মিসক্যারেজ হলো সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল তার। রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল পর্যন্ত। বাচ্চাটার জন্য কত কিছু ভেবে রেখেছিল সে। তাদের বাসায় বাবু আসবে ভাবতেই দুর্দমনীয় আনন্দ হতো তার। এত মায়া এত আদর কাটিয়ে হঠাৎ শুনল বাচ্চাটা আর আসবে না, হি ইজ ডেড। অয়ন ভীষণ আনন্দিত কণ্ঠে বলল, আব্বু, তুমি আসবে না? দাদু আর চাচু তোমার জন্য অনেকগুলো ব্যাট বল কিনেছে, ফুফু গাড়ি কিনেছে। নীরাকে আশেপাশে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় উকি দিল অন্তু। বারান্দার এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা, 2 হাত চুলে বেনুনি করতে ব্যস্ত। চোখ দুটো স্থির হয়ে আছে রাস্তার অন্ধকারে। অন্তু ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো। নীরার হাতে থাকা চুল নিজের হাতে নিয়ে একটু টেনে ধরে বলল, এটা কোনো বিনুনি হলো? আমি এর থেকে ভালো পারি, আমি করে দিচ্ছি। নীরা শান্ত রাগ নিয়ে তাকালো। চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, না, শান্তশিষ্ট কচি মেয়ে বিয়ে করে বিরুনি গেথে দে যা। আমি কচি নই। ছি, হাজব্যান্ডের সাথে কেউ এভাবে কথা বলে? ডিরেক্ট তুই? বন্ধুদের মতো তুই তো করে না করে একটু বউ বউ ভাব নিয়ে কথা বলে কি হয়? নীরা অবাক চোখে তাকালো। নিজে সারাদিন এভাবে কথা বলে, এখন তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। নীরা মুখ কালো করে বলল, আমাকে বউ মানছে কে যে এভাবে কথা বলে তার সাথে সেভাবেই কথা বলা উচিত? আমি পারি না বলেই আজ আমার এই অবস্থা। বলে কি? আচ্ছা আচ্ছা, হাজব্যান্ডের মতোই কথা বলবো এবার। এটুকু বলেই হঠাৎ নীরার হাত চেপে ধরল অন্তু। আদুরে কণ্ঠে বলল, নীরু যান, কাছে এসো। তুমি কেন কষ্ট করবে? আমি আছি না। আমি বেরুনি গেঁথে দেবো। আহা, কি সুন্দর চুল! এই চুল দেখে নিশ্চয়ই কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারিয়েছে দিশা।
অন্তুর ঢং দেখে চোখ গরম করে তাকালো নীরা। অন্তু হেসে ফেলল। সেই হাসির দিকে চেয়েই মন ভালো হয়ে গেল নীরার। ছেলেটা এত সুন্দর করে হাসে কি করে? আরসের হাসিও সুন্দর, বাবার মতোই ঠোঁট ভেঙে হাসে সে। ছেলের হাসি দেখলেই নিজেকে পাগল পাগল লাগে নীরার। বিশ্বাসই হয় না মিষ্টি হাস্য ছেলেটা তার। অন্তু হাসি নিয়ে বলল, হাজবেন্ড টাইপ প্রেম আসছে না, তবে তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে। নীরা আর চোখে তাকালো। মুখ গোমরা করে থাকার প্রাণপণ চেষ্টা করে চুপ করে রইল। অন্তু নীরার আধবিনুনি করা চুলগুলো এলোমেলো করে দিয়ে কাছে টানলো। 2 হাতে কোমর জড়িয়ে থুতনি রাখলো কাঁধে। ফিসফিসিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না? নীরা জবাব দিল না। অন্তু ঘরে গিয়ে 2 মিনিটের মাথায় ফিরে এলো। নীরার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, স্বামীর কথা বিশ্বাস করতে শিখো সুন্দরী। নীরা অবাক চোখে খামের দিকে চেয়ে রইল। খামটা উল্টে পাল্টে দেখে বলল, এটা কি? খুলে দেখো। অন্তু মিটিমিটি হাসছে। নীরা তার মুখ পানে চেয়ে থেকেই খাম খুলল। বাদামি খামের ভেতর থেকে নীল রঙা এক খাম বেরিয়ে এলো আবার। তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। নীরা যার পর ন্যায় অবাক হয়ে নীল খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো 6 বন্ধুর হাস্যোজ্জ্বল এক ছবি, তার সাথে ছোট্ট একটা চিরকুট। অভিমানী বন্ধুত্ব এবার জেদ ধরেছে। গিটার আর হাসির সুর টিএসসি ক্যাফেটেরিয়ার লাইব্রেরির কোনায় গুমড়ে মরছে। এবার তারা মুক্ত হোক, হাসুক বাঁচুক, ব্যস্ততা ভুলে আবার তাদের দেখা হোক। স্বাধীন পাখিদের দুয়ারে তাই নীল চিরকুটের আমন্ত্রণ। নীরা হতবিহবল চোখে চাইল। টলমল করে উঠল চোখ। ছোট্ট এই জীবনটাতে বহু চড়াই উতরাই পার করতে হয়েছে তাদের। জীবনের প্রতিটা সিঁড়িতে হোঁচট খেয়ে খেয়ে জমেছে হাজারখানেক অভিমান অভিযোগ। নম্রতার সাথে কথা কাটাকাটির কিছুদিন পরেই নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল নীরার। বিভিন্ন টেনশন, মেন্টাল প্রেশার আর নম্রতাকে কি বলা যায়, এসবের চিন্তাতে নম্রতার মুখোমুখি হওয়া হয়নি আর। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। তারপরে জীবনটা ছিল ভয়াবহ। নীরার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রুদ্ধকণ্ঠে বলল, কে? অন্তু মাথা নেড়ে জানালো জানে না। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হঠাৎ অফিসের ঠিকানায় চিঠি এলো। একই রকম 2টো চিঠি, একটি তোর, অপরটি আমার। খামে প্রিয়কের নাম ধাম কিচ্ছু নেই, ওদের মধ্যে থেকেই কেউ হবে নিশ্চয়ই। আমি অফিসে ছুটির কথা বলে দিয়েছি। তো স্কুল থেকে সপ্তাহখানেকের ছুটি নিতে পারবি না? আমরা সামনের সপ্তাহে ঢাকা ফিরছি। খুশিতে আত্মহারা নীরা উত্তেজনায় কথা বলতে পারছে না। হাত পা মৃদু কাঁপছে। নীরা অন্তুর ডান হাতটা চেপে ধরে কাঁধে মাথা রাখলো। থেমে থেমে বলল, ছুটি পাই আর না পাই, চাকরি ছুটে গেলেও পরোয়া নেই, ঢাকা যাচ্ছি। এইটুকু বলেই থামলো নীরা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, ও কি এখনো রেগে আছে? ও আমার সাথে কথা বলবে না? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। নীরাকে এক হাতে জড়িয়ে ধরে চুপ করে রইল। চোখের সামনে ভেসে উঠল একের পর এক কষ্টমাখা রাত। একদিকে অন্তুর চাকরি নেই, অন্যদিকে নীরার অসুস্থতা, তার সাথে আবার অনাগত বাচ্চার চিন্তা। বারবার ডাক্তার দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকাও চায়। নাদিম নিরুদ্দেশ। এত কিছুর মাঝে নম্রতার সাথে যোগাযোগ করে ওর বিয়ের আনন্দ, নতুন সংসারের আনন্দ নষ্ট করতে চায়নি অন্তু। হয়তো সুযোগটাও ছিল না। অন্তু তার যথাসাধ্য করেছিল। নীরাও সুস্থ হয়ে উঠছিল ধীরে ধীরে। তারপর হঠাৎই একদিন আচমকা মিসক্যারেজ হয়ে গেল নীরার। একদিকে বাচ্চা হারানোর কষ্ট, অন্যদিকে নীরার পাগলামো। নীরা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে অন্তু হঠাৎ কোনো দিশা খুঁজে পাচ্ছিল না। ভীষণ অন্ধকারে একলা পথিকের মতো অসহায় লাগছিল সব। নীরাকে রূপগঞ্জ তার মায়ের কাছে রেখে এসেও স্বস্তি নেই। বারবার সুইসাইড অ্যাটেম্পের চেষ্টা করে সে। তার ধারণা অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিয়েছিল বলেই বাচ্চাটা এলো না। সে আর মা হতে পারবে না। তার বাচ্চা মারা যাওয়ার জন্য একমাত্র সেই দায়ী। সে সকল দিনগুলোর কথা ভাবলেও শরীর কেঁপে ওঠে অন্তুর। এমন বিভৎস দিনগুলোর মাঝে হঠাৎ একটা ভালো সংবাদ এলো। নম্রতার বিয়ের দিনে দেওয়া ইন্টারভিউটা কাজে লেগে গেল। ব্যাংকের চাকরিটা হয়ে গেল। পোস্টিং হলো চট্টগ্রাম। অন্তু যেন হাঁপ ছেড়ে বাঁচল। নীরাকে এই শহর থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। অন্তুর নিজেরও তখন বিষাক্ত লাগছে শহরের বাতাস। জয়নিংয়ের 2 সপ্তাহ আগে নীরাকে নিয়ে পাড়ি জমালো চট্টগ্রামের পথে। চট্টগ্রাম আসার কয়েক মাসের মাথায় আবারও কনসিভ করলো নীরা। আচার আচরণেও স্বাভাবিকতা এলো। চাকরির জন্য পড়াশোনা শুরু করলো। বিস্ময়করভাবে প্রাইমারি স্কুলে চাকরিটা হয়েও গেল। এই বিশাল ঝড়ঝাপটার মাঝে জীবনটা এমনভাবে জড়িয়ে পড়েছিল, এতটা বিতৃষ্ণার কষ্টের গল্প জমে গিয়েছিল যে বাইরের পৃথিবীর দিকে তাকানোর সময় হয়নি কারো। তবে নম্রতা নীরার ঝামেলার ব্যাপারটা অন্তু জেনেছিল নীরার চাকরি হওয়ার পর। ততদিনে বিশাল গ্যাপ পড়ে গিয়েছে। নম্রতার সাথে যোগাযোগ হয় না অনেক দিন। এতদিন পর হঠাৎ সরি বলার জন্য ফোন দেওয়াটা ভীষণ অস্বস্তি ছিল তাদের জন্যে। আজ হঠাৎ এই নীল চিরকুটের নিমন্ত্রণ তাদের জন্য বিশাল অপেক্ষার সমাপ্তি, বিশাল এক আনন্দের চাবি। আহ, কতদিন দেখা হয় না সেই ভালোবাসাগুলোর সাথে। অন্তুর বুক কাঁপছে। কষ্টের স্মৃতি ছাপিয়ে স্মৃতির পাতা ছুটে চলেছে ক্যাম্পাসের মাঠে, মামার চায়ের দোকানে, ক্যাফেটেরিয়া, সেই লাইব্রেরিটাতে যেখানে নীরার হাত চেপে ধরেছিল প্রচণ্ড জেদে।
নিউ ইয়র্কে গ্রীষ্মকাল চলছে। শীতের জীর্ণতা কাটিয়ে সজীব হয়ে উঠেছে গাছলতা। বাড়ির আঙিনা আর বারান্দাগুলো সেজে উঠেছে বাহারি ফুলে। রাস্তায় উৎফুল্ল যুবক যুবতীর পদচারণ। সবার ঠোঁটে একচিলতে সৌজন্যতার হাসি। গ্রীষ্মের শুরুতেই মন মেজাজ প্রফুল্ল। রঞ্জন খুব ভোরে দৌড়তে বেরিয়েছিল। পরনে ছাই রঙা হাফ প্যান্ট, সাদা টি শার্ট আর স্পোর্টস শু। গলায় ঝুলছে টকটকে লাল রঙের হেডফোন। রঞ্জন দৌড়ে এসে নিজের অ্যাপার্টমেন্টের সামনে থামতে এগিয়ে এলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। গায়ে তার ভিন্ন ধরনের ইউনিফর্ম, মুখ ভর্তি প্রফুল্লতার হাসি। রঞ্জন হাঁপাতে হাঁপাতেই সৌজন্যতার হাসি হাসল, ছোট্ট করে বলল, হেই, গুড মর্নিং। মর্নিং। আর ইউ রেজন চক্রবর্তী? রঞ্জন, এনিওয়ে, হোয়াটস দ্য ম্যাটার? ইউ হ্যাভ নো লেটার ফ্রম বাংলাদেশ? লেটার? অবাক হলো রঞ্জন। দেশ থেকে চিঠি পাঠানোর মতো মানুষ তার নেই। তাছাড়া এই যুগে এসে চিঠি লিখতে বসবেই বাকে। টেক্সট মেল এসব ছেড়ে চিঠি? আশ্চর্য। রঞ্জন হাত বাড়িয়ে চিঠিটা নিল। ফর্মালিটি শেষ হতেই মুখ ভর্তি হাসি উপহার দিলেন ভদ্রলোক। উৎফুল্ল মনে বললেন, ওয়াও, হোয়াট এ বিউটিফুল ডে, এনজয় ইয়োর সেলফ। রঞ্জন ঠোঁট টেনে হাসলো। ইয়া, ইটস রিয়েলি বিউটিফুল, হ্যাভ ফান। গেট পেরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে চিঠিটা উল্টে পাল্টে দেখলো রঞ্জন। রেজিস্ট্রি করা চিঠি। প্রেরকের নাম, ঠিকানা, বৃত্তান্ত নেই। রঞ্জন কাউচে বসে খাম খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো আরও একটি নীল রঙা খাম। তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট। রঞ্জনের বিস্ময়ে যেন আকাশ ছিল। নীল চিরকুট মানে কি? কেউ এত দূর থেকে চিঠি পাঠিয়ে ফাজলামও নিশ্চয় করবে না। রঞ্জন কৌতূহল নিয়ে খাম খুলল। নীল খামটা খুলতেই বেরিয়ে এলো একই ফ্রেমে আবদ্ধ 6 বন্ধুর হাস্যোজ্জ্বল ছবি। টিএসসির চা স্টলে বসে আছে সবাই। নাদিমের হাতে চিরচেনা গিটার। রঞ্জন হতভম্ব চোখে চেয়ে রইল। সাথে থাকা চিরকুটটা পড়ে হৃদস্পন্দন থেমে গেল তার। উত্তেজনায় কেঁপে উঠল শরীর। ঘণ্টাখানেক ঠায় বসে থেকে লাফিয়ে উঠল সে। কম্পিত হাতে ফোন লাগালো দেশে। দেশে তখন সন্ধ্যা নেমেছে মাত্র। পূজা মাত্রই ধূপকাঠি জ্বলেছে। এমন সময় রঞ্জনের ফোন পেয়ে অবাক হলো সে। মায়ের সামনে থেকে সরে এসে ফোন তুলতে ওপাশ থেকে প্রায় চেঁচিয়ে উঠল রঞ্জন। আই এম কামিং পূজা, আমি নেক্সট উইকে এই ফ্লাইট ধরছি। পূজা অবাক হয়ে বলল, কিন্তু তুমি যে বললে আসবে না, একদম বিয়ের ডেট ফিক্সড হলে ফিরবে? রঞ্জন উত্তেজনা নিয়ে বলল, আগে যা বলছি ভুলে যাও সুইটার, ডিসিশন চেঞ্জ হয়েছে। আমি অবশ্যই ফিরছি এবং নেক্সট উইকের মাঝেই ফিরছি। কিন্তু হঠাৎ কি হলো? তোমার কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে, ঠিক আছো? না, ঠিক নেই। আমার দুয়ারে নীল চিরকুটের আমন্ত্রণ এসে গেছে পূজা। আমি ঠিক থাকতে পারছি না। তোমাকে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে। কাছে নেই বলে পাচ্ছি না। দেশে ফেরার পর অবশ্যই মনে করিয়ে দেবে, ওকে? পূজা বিস্ময়ে কথা খুঁজে পাচ্ছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেশে এখন আষাঢ়িয়া কান্না। বারান্দায় দাঁড়িয়ে থাকা পূজার শরীর মাখামাখি হচ্ছে মিষ্টি শীতল জলে। সেই জলে হাত ভিজিয়ে ফিসফিস করে বলল সে, তুমি কি পাগল হয়ে গিয়েছো রঞ্জন? আমার তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না। ভরা বর্ষা। আকাশটা ছেয়ে আছে কালো মেঘে। পাহাড়ি গা জুড়ে ভয়াবহ ঝুম বৃষ্টি। সরু আঁকাবাঁকা রাস্তাগুলোর পাশ বেয়ে ছুটে যাচ্ছে ফুলে ফেপে থাকা ঝিরি। আষাঢ়ে কান্নায় ধুয়ে মুছে আরও খানিকটা পবিত্র হয়ে উঠেছে রূপসী পাহাড়ের অঙ্গ। সেই সরু পিচ্ছিল লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মধ্যবয়স্ক এক উপজাতি। মাথায় তার কালো ছাতা। দূর থেকে দেখলে মনে হয় ছাতাটা বুঝি ঢেকে গিয়েছে কালো অন্ধকার মেঘরাজ্যে। পাজোড়া খালি, জুতো নেই। হাঁটু সমান লুঙ্গি আর ঢিলে ঢালা ফতুয়ায় অধিকাংশই ভেজা। পিঠে মাঝারি আকারের ঝুড়ি। লোকটি নিরুদ্বেগ ভঙ্গিতে হেঁটে চলেছেন। ভীষণ পরিচিত পাহাড়ি জংলা ভেঙে উঠে যাচ্ছেন পাহাড়ের চূড়ায় থাকা ছোট্ট চিমচাম বাড়িটার দিকে। বাঁশ কাঠ দিয়ে তৈরি বাড়িটা চোখে পড়ছে না। কালো মেঘ আর পাহাড়ি গাছে ঢেকে আছে তার অস্তিত্ব। লোকটা চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামল। বৃষ্টি বাড়ছে। বাইরের চটানে রাখা বালতি থেকে পা ধুয়ে ভেতরে ঢুকলো বাহাদুর। দরজা খোলা। ভেতর থেকে অদ্ভুত সুরেলা শব্দ আসছে। বৃষ্টির সাথে তাল মিলিয়ে অসাধারণ শোনাচ্ছে কানে। ঝুড়িটা বাইরে ঘরে রাখতেই ভেতর থেকে কোমল কণ্ঠ শুনতে পেল বাহাদুর। বাবু গাইছে। আজও নিশ্চয় সে অদ্ভুত যন্ত্রটা নিয়ে বসেছে বাবু। বাহাদুর ভেতরে দরজায় গিয়ে দাঁড়ালো। গানটা থেমে গেল হঠাৎ। জানালার পাশে বসে থাকা নাদিম ঘাড় ফিরিয়ে তাকালো। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি অবস্থা বাহাদুর? বিয়ে দিয়ে গিয়েছে দেখছি। বৃষ্টি সালে আসতে পারতে। বাহাদুর মুখ কাচুমাচু করে নিজের দিকে তাকালো। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গিয়ে ভয়াবহ অপরাধ করে ফেলেছে। নাদিম গিটারে সুর তুলল। টুংটাং শব্দ তুলে বলল, বেশি করে চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে ফেলো তো বাহাদুর। ফটাফট বানাবে, পারবে না? বাহাদুর মাথা নাড়ল। তারপর কি ভেবে বলল, ঘরত দুধ নাই বাবু। দুধ না থাকলে রং চা বানাবে।
চিনিটা একটু বেশি দেবে। দুধ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাহাদুর মাথা নাড়ল। ফিরে যেতে নিয়েও থেমে গেল হঠাৎ। নাদিম গিটার থেকে হাত সরিয়ে তার দিকে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলতে চাও বাহাদুর? বাহাদুর মাথা নাড়ল। নাদিম গিটারটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলে ফেলো। তোর নামে চিঠি যে নাদিম জবাব না দিয়ে চেয়ে রইল। বাহাদুর নাদিমের বছর বাঁধা ভৃত্য। রান্নাবান্না থেকে শুরু করে বাজারঘাট সবই করে সে পুরোদমে। শক্ত সমর্থ শরীরে পরিশ্রম করার অসাধারণ স্পৃহা। কিন্তু সমস্যা হলো বাহাদুর খুব একটা বাংলা বলতে পারে না। নাদিমের ধারণা বাহাদুর বাংলাটা ইচ্ছে করেই বলে না। বাংলা বোঝা সত্ত্বেও বাংলা বলতে না পারাটা বিশ্বাসযোগ্য নয়। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে নিস্পৃহ কণ্ঠে বলল, আমার নামে চিঠি? আমাকে কে চিঠি পাঠাবে বাহাদুর? তোমার কথা ভুল হচ্ছে। চিঠিটা অবশ্যই আমার নামে নয়। বাহাদুর কিছু বলার আগে গিটার তুলে নিল নাদিম। গিটারের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, বাংলায় কথা বলো বাহাদুর। তোমার অধিকাংশ শব্দ আমি বুঝি না। বাহাদুর এবার বাংলায় কথা বলল। ভাঙা বাংলা আর তার নিজস্ব ভাষায় যতটুকু বলল তাতে চিঠিতে নাদিমের নামই লেখা আছে। সিভিল সার্জন অফিসে এসেছিল। বড়বাবু শহর থেকে কেউ একজনকে দিয়ে থানচি পাঠিয়েছে। বাহাদুর সেই চিঠি নিতেই শহরে গিয়েছিল আজ। নাদিমের কপাল কুঁচকে এলো। উদ্বিগ্ন চোখে চেয়ে বলল, চিঠিটা কোথায়? বাহাদুর ফতুয়ার পকেট থেকে পলিথিনে কাগজে মোড়ানো একটা খাম বের করলো। খামটা নাদিমের দিকে এগিয়ে দিতে চোখ দিয়ে টেবিলের উপর রাখতে ইশারা করলো নাদিম। বাহাদুর চিঠিটা টেবিলে নামিয়ে রেখে বলল, হে হবে হে রামিন বাবু। নাদিম চিঠিটার দিকে চেয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিছু রান্না করতে হবে না, দুটো ডিম ভেজে ফেলো তাতেই হবে। গরদ বটা নাই বাবু। না থাকলে যা আছে তাই রান্না করো। আমার মেজাজ ভালো নেই, আমাকে বিরক্ত করবে না। সহজ সরল বাহাদুর ভীত মুখে মাথা নাড়ল। বাহাদুর চলে যেতে চিঠিটা হাতে নিল নাদিম। দীর্ঘক্ষণ চিঠির দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল সে। খামের গায়ে প্রেরকের নাম ঠিকানা নেই, তবে এসেছে ঢাকা থেকে। নাদিম খামটা উল্টো পাল্টে দেখলো। চিঠিটা যে পাঠিয়েছে সে নিশ্চয়ই খুব বুদ্ধিমান, নয়তো নাদিমকে খুঁজে পাওয়ার কথা না। নাদিম নিজেকে ঢেকে রাখার চেষ্টা যেমন করেনি, তেমনি কারো ধোয়াছোড়ার মাঝেও নিজেকে রাখেনি। ঢাকা শহরটা একঘেয়ে অসহ্য লাগছিল বলেই হঠাৎ এক গন্তব্যহীন রাতের ট্রেনে উঠে পড়েছিল নাদিম। সেই ট্রেনে করে এসে পৌঁছালো রাজশাহী। প্রথম 2-3 মাস রাজশাহীর আনাচে কানাচে ঘুরে বেড়ালো নাদিম। তারপর ঢাকা থেকে কাগজপত্র জোগাড় করে মাস্টার্সটা শেষ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহীর হাওয়া অসহ্য ঠেকতেই পিছুটানহীন নাদিম পাড়ি জমালো চট্টগ্রামের পথে। চট্টগ্রামের সিভিল সার্জন অফিসে হেলথ প্রোগ্রাম প্রজেক্টে সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে কর্মরত সে। 2 বছরে ধরাবাঁধা চাকরি। এরপর আবারও অন্য কোনো শহরে গা ভাসানোর তাড়া। নাদিমের মতো উড়ো পাখির জন্য এই এক অসাধারণ কাজ। নাদিম কৌতূহল নিয়ে খাম খুলল। খামের ভেতরে থেকে নীল চিরকুট লেখা খামটা বেরিয়ে আসতেই চট করে বুঝে ফেলল এটা অবশ্যই আরফানের কাজ। নম্রতাও তো বুদ্ধিমতী নয়, কিন্তু আরফান হঠাৎ তাকে চিঠি পাঠাবে কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীল খামটা চিরে ভেতর থেকে ছবিটা বের করতেই কপালের কুঞ্চন গাঢ় হলো তার। সঙ্গে থাকা চিরকুটটা বার কয়েক পরে টেবিলের উপর রেখে দিল। গিটারটা হাতে নিয়ে এক মনে সুর তুলল তাতে। বৃষ্টি ঝাঁপিয়ে গেয়ে উঠল তার কণ্ঠ। গান বেশি দূর এগোলো না। গিটারের শব্দ থেমে গেল হঠাৎ। নাদিম হঠাৎ উপলব্ধি করলে সুন্দর পাহাড়ি বৃষ্টি, মুক্ত জীবন তার ভালো লাগছে না, বুক ভার লাগছে। হাত পা মৃদু কাঁপছে, গলা শুকিয়ে আসছে বারবার। নাদিম গিটার নামিয়ে রেখে বিছানায় গায়ে এলিয়ে দিল। ভরাট কণ্ঠে বাহাদুরকে ডাকলো। বাহাদুর ভীত চোখে দরজার কাছে উকি দিতে হাতের ইশারায় ভিতরে ডাকলো নাদিম। চেয়ার টেনে বসতে বলে বলল, ছেলে মেয়ে কজন বাহাদুর? তোমাদের ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? অবাঞ্ছিত প্রশ্ন। নাদিম জানে বাহাদুরের 2 মেয়ে 1 ছেলে। জানা প্রশ্ন জিজ্ঞাসা করার মানে হয় না, তবুও কেন জিজ্ঞাসা করলো জানা নেই, শুধু জানে কথা বলতে হবে। এই যে হাত পা অসাড় হয়ে আসছে, কিছু একটা পেয়ে যাওয়ার আনন্দে হাত পা কাঁপছে। এই কম্পন থামাতে হবে। বাহাদুর বিরস কণ্ঠে বলল, মরদ দেবীজি আর দিবিপো। নাদিম বুক ভরে শ্বাস নিল। মৃদু কণ্ঠে বলল, তোমাদের ভাষায় বন্ধুদের কি বলে বাহাদুর? সোমাসি বাবু। নাদিম হাসলো। জানালার বাইরে বৃষ্টি দেখতে দেখতে বিড়বিড়িয়ে বলল, সমাজছি। একটু থেমে আবারও বলল, বাহ, সুন্দর তো। আমাকে ঢাকা যেতে হবে বাহাদুর, কালকেই যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। বাহাদুর অবাক হয়ে বলল, বারে ব্যাট জোর দে পটত পট উড়ে দি গাড়ি নে পেট। নাদিম আনমনা কণ্ঠে বলল, তবুও যেতে হবে, যেতেই হবে বাহাদুর। আমি ভাই। নাদিম হঠাৎ সুর তুলল, ভীষণ করুণ কণ্ঠে গাইল, আমার ধুলাবালি জমা বই, আমার বন্ধুরা সব কই। বাহাদুরের হঠাৎ মন খারাপ হয়ে গেল। নাদিমের কণ্ঠে ভেসে আসা কাতরতা যেন আকাশের কান্না হয়ে বৃষ্টির শব্দে কণ্ঠ মেলালো। নাদিম গান থামিয়ে হঠাৎ প্রশ্ন করল,
ভালোবাসাকে তোমরা কি বলো বাহাদুর? আজকে অনুপদ নাদিম উঠে বসলো। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জ্যাকেটটা পরতে পরতে মৃদু হাসলো। বাহাদুরকে অবাক করে দিয়ে বলল, তরতেই হুসপা না বাহাদুর, তোমার জন্য ভালোবাসা বাহাদুর। বাহাদুরের সহজ সরল গাল লজ্জায় রাঙা হলো। পর মুহূর্তেই বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন বাবু? ঢাকা যাচ্ছি বাহাদুর, এখনই যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। বারের ব্যাগ জর্জের বাবু। নাদিম অমায়িক হেসে বলল, ঝড়ে কিছু ক্ষতি হবে না বাহাদুর, ঝড়ের ভয়ে এখানে বসে থাকলেই বরং ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। উত্তেজনায় ঘুম হবে না, নিঃশ্বাস নিতে পারবো না। বাহাদুর আকাশরম্য বিস্ময় নিয়ে দেখল একা এক সুদর্শন যুবক রাতের অন্ধকারে ভয়াবহ ঝড়ের মুখে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেল। পিঠে তার ঝুলন্ত গিটার আর কালো ব্যাগ, বুক ভরা সাহস, গন্তব্য বহুদূর। এত সাহস কোথায় পায় সে, কোথায় পায় এত তেজ? অস্ট্রেলিয়ায় হাড় কাঁপানো শীত, আবহাওয়ার তাপমাত্রা -4-এর কাছাকাছি। পথঘাট শুভ্র বরফে আচ্ছন্ন। ছোঁয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, গায়ে তার খয়েরি রঙের হুডি, হাতে পায়ে মোজা, তবুও তিরতির করে কাঁপছে শরীর। সাইমের গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বরফে ডুবে থাকা ছোঁয়ার টয়োটার পাশেই পার্ক করা হলো গাড়ি। ভোরে গাড়ির হিটার অন করে বোতল থেকে পানি ঢেলে ওয়াইপার চালিয়ে সামান্য বরফ পরিষ্কার করেছিল ছোঁয়া, কিন্তু লাভ বিশেষ হয়নি। আবারও বরফ কুচিতে ভরে গিয়েছে গাড়ির গ্লাস। সাইম গাড়ি থেকে নেমেই হাত নাড়ল। ছোঁয়া উত্তরে মুচকি হাসলো। ঘরে ঢুকে গায়ের মোটা জ্যাকেট আর হাত মোজা খুলতে খুলতে সোফায় বসলো সাইম। একটা খাবারের প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, Would you like to eat grilled chicken, chips এবং garlic sauce now? ছোঁয়া হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে হাসি হাসি চোখে চাইল। প্যাকেটটা পাশে রেখে বলল, I'm Bangladesh Justy Sam. Would you like to go with me? সাইম অবাক চোখে তাকালো। বাংলাদেশ মানে? হঠাৎ বাংলাদেশে কেন? No plans, no reasons. Why did you make this decision? আমার ছুটি নেই ছোঁয়া, ইভেন তোমারও ছুটি থাকার কথা নয়। ছোঁয়া ভ্রু কুচকে চাইল। সাইমের সামনের টেবিলটাতে বসে পড়ে তার কলার ধরে কাছে টেনে আনলো আচমকা। সাইম বিস্ময়ে হতবাক চোখে চেয়ে রইল। সাইমের বিষয়ে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে মুখ খুলল ছোঁয়া। এই যে নায়ক শাকিব খান, স্বাধীন অস্ট্রেলিয়া গরুদের মতো প্ল্যানিং রিজনস ক্যান খোঁজো। তুমি বাঙালি না? বাঙালিদের কোনো পরিকল্পনা থাকে না, তাদের কর্মকাণ্ডে হবে হুটহাট, এটাই নিয়ম। সাইম বিস্ময়ে কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে বলল, এভাবে কথা বলছো কেন তুমি? হারি ওকে? অবশ্য ঠিক আছে। কান আমার দেখা রুগী রুগী মনে হইতেছে তোমার? তুমি কইতেছো আমি রুগী? সাইম স্তব্ধ। সাইমের হতভম্ব চোখের দিকে চেয়ে হঠাৎ খিলখিল করে হেসে উঠল ছোঁয়া। সাইমের বিস্ময়ে এবার আকাশ ছুল। ছোঁয়া সাধারণত শব্দ করে হাসে না, এমন উদ্ভট কথা তো কখনোই বলে না। ছোঁয়া কথা বলে মেপে মেপে মার্জিত ভঙ্গিতে। আজ হঠাৎ কি হলো তার? সাইম উদ্বিগ্ন চোখে ডান হাতটা বাড়িয়ে ছোঁয়ার কপালের উপর রাখলো। কপাল কুঁচকে বলল, তোমার কি জ্বর হয়েছে? তুমি ঠিক আছো? ছোঁয়া সাইমের হাতটা সরিয়ে নিজের হাতে নিল। ঠোঁট বড়া হাসি নিয়ে বলল, আমি ঠিকই আছি। আই ওয়াজ এনজয়িং দিস ল্যাঙ্গুয়েজ সাইম। আমার ফ্রেন্ডদের চেনো? ওরা এভাবে কথা বলতো। ওরা আমার মতো ভীতু নয়, আমার মতো গোছালুও নয়, তবুও তারা পারফেক্ট। একবার নাদিম কি করছিল জানো? হঠাৎ স্যারের সামনে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে বলে ফেললো ধুরবাল। সময় শেষ হওয়ার আগেই খাতা টানাটানি। পরীক্ষা দিতাম না, ফেল দিলে ফেল। এইসব ছাতা পাস মার্ক আমার লাগবে না, বালের পরীক্ষা। এইটুকু বলে আবারও খিলখিল করে হেসে ফেলল ছোঁয়া। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে আনমনা হয়ে গেল। সাইমের কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে বসে রইল। ছোঁয়া উঠে গিয়ে সাইমের পাশ ঘেঁষে বসলো। হয়তো এই প্রথমবারের মতো ভীষণ অনুভূতি নিয়ে বাহু চেপে ধরে কাঁধে মাথা রাখলো। বিড়বিড় করে বলল, আমি বাংলাদেশে যাব সাইম, আমাকে যেতে হবে। ওরা আমার অপেক্ষায় আছে। আই উইল ম্যানেজ আনাদার জব, বাট আই ক্যান্ট গেট আনাদার অপরচুনিটি। আমার জীবনের সব থেকে কনফিডেন্স ডিসিশন এটা। এই ডিসিশন নিয়ে আমার কোনো কনফিউশন নেই, কিচ্ছুও না। সাইম অবাক চোখে চেয়ে রইল। ছোঁয়ার পূর্ণ আত্মবিশ্বাস দেখেই হয়তো ছোট্ট একটা চুমু খেলো ডান হাতের পিঠে। মৃদু কণ্ঠে বলল, ওকে, গো অ্যান্ড এনজয়। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নম্রতা রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ তার ঝাল ঝাল খিচুড়ি খেতে ইচ্ছে করছে। শাশুড়ি মা ঘুমাচ্ছে, কাজের মেয়েটাও ভাত ঘুমে। নম্রতার প্রেগন্যান্সির পর থেকে হুটহাট বাড়ি চলে আসে আরফান। আজও এলো। নিজের ঘরে নম্রতার খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে উকি দিল। বউকে কোমরে ওড়না বেঁধে রান্না করতে দেখে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো সে। হালকা একটু কেশে বলল, হ্যালো মিসেস নিমপাতা, কি চলছে? হঠাৎ আরফানের ডাকে চমকে তাকালো নম্রতা।
ভীত মুখে বলল, দেখুন, আপনি এখন মানা করবেন না। মানা করলেও আমি শুনবো না। রান্না প্রায় হয়ে গিয়েছে। সারা দিন বসে থাকতে ভালো লাগে না। আরফান হাসলো। কেবিনের উপর পা ঝুলিয়ে বসে বলল, মানা কেন করব, যেমন চাই তাই করবেন, শুধু ভারী কিছু না করলেই হলো। সারাদিন শুয়ে বসে থাকলে এমনিতেই শরীর খারাপ করবে, মুড সুইংও করবে বেশি বেশি। তার থেকে একটু আধটু কাজ করুন, তবে কাজ করার সময় আশেপাশে কাউকে রাখবেন, একা একা পণ্ডিতি করতে যাবেন না। নম্রতা মুখ কালো করে চুলোর আঁচ কমালো। আর চোখে আরফানকে দেখে নিয়ে বলল, আম্মু ফোন দিয়েছিল, বলেছে 1-2 মাসের মধ্যে আমায় নিয়ে যাবে, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ওখানে। নম্রতার কথা শেষ না হতেই বাদ সাধলো আরফান। অসম্ভব, আমি অনুমতি দেব না। অনুমতি দেবেন না মানে? আমি বাবা মার সাথে দেখা করতে যাব না? দেখা করবেন না তা তো বলিনি, তবে ওখানে গিয়েও থাকতে পারবেন না, এই বাড়িতে আমার সামনেই থাকতে হবে। এই ব্যাপারে আর একটা কথাও নয়। আমি যাবই। কেন শুনবো আপনার কথা? আমার উপহার কই? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে অথচ উপহারের খোঁজ নেই। নিশ্চয়ই ভুলে বসে আছেন। আরফান কেবিনেট থেকে নেমে ফ্রিজ খুলল। পানির বোতল বের করতে করতে বলল, বলিনি, আর 4 দিন পর পাবেন, আমাদের 3য় বিবাহ বার্ষিকী সকালবেলায়। নম্রতা চোখ বড় বড় করে বলল, এক উপহারে 3 অকেশন পার করে দিতে চাইছেন? হ্যাঁ, এত কিপটা আপনি। এজন্যই ডক্টর বিয়ে করতে চায়নি। আম্মু ঠিকই বলেছিল, ডাক্তার এত কিপটা। আরফান হাসলো। পানির বোতলটা পাশে রেখে নম্রতার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। খাবারের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে বলল, বিয়ের রাতের উপহার বিয়ের দিন ছাড়া তো দেয়া যায় না নম্রতা। আর আফসোস করেই বা কি হবে, ডাক্তার বিয়ে করে জুনিয়র ডাক্তারের ঘুমটিও তো বাজিয়ে ফেলেছেন। এখন এসব আফসোস রাফসোস বাদ দিয়ে কাজ করুন, স্বামীকে খাইয়ে দিয়ে স্বামী সেবা করুন। খাবারটা লোভনীয় দেখাচ্ছে। নম্রতা মুখ ফুলিয়ে বলল, যে মানুষ একটা চিরকুট লিখতে 3 সপ্তাহ লাগায়, তাকে আমি খাইয়ে দিই না। আরফান হাসছে। হাসি মুখেই বলল, দিবেন না মানে? দিতে বাধ্য, আমি জোর করে পেতে জানি, মহারানী নিম পাতা। তখন মাঝরাত। অভিমানী কিশোরীর মতোই মুখ ভার করে রেখেছে আষাঢ়ে আকাশ। চাঁদ তারাহীন আকাশের নিচে শীতল পাটিতে শুয়ে আছে একজোড়া মানব মানবী। ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে উঠছে মানবীর এলো চুল, ছড়িয়ে রাখা শাড়ির আঁচল। ছাদের পাটাতনে ছড়িয়ে ছিটিয়ে আছে ভেজা বেলি ফুল। বারান্দায় জ্বালিয়ে রাখা হারিকেনের আলো এসে পড়েছে শীতল পাটির একাংশে। মৃদু হলদে আলোয় কি ভীষণ মায়াবী দেখাচ্ছে প্রিয়তমার মুখ। আরফান এক হাতে ভর করে নির্নিমেষ চেয়ে আছে নম্রতার চোখে। নিকষ অন্ধকারেও খুঁজে বেড়াচ্ছে প্রিয়তমার অপ্রকাশিত সুপ্ত সৌন্দর্য। নম্রতা আকাশের কি চেয়েছিল? আরফানকে স্থির চেয়ে থাকতে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকালো। নম্রতা চমকে গিয়ে চোখ কুঁচকে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো। ঠোঁট ভর্তি হাসি নিয়ে বলল, কি দেখছেন? আরফান উত্তর দেওয়ার আগে ঝুম বৃষ্টি নামলো ছাদে। নম্রতার হাসি বিস্তৃত হলো। 2 বাহু দুপাশে মেলে দিয়ে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো। তাকানো যাচ্ছে না। বৃষ্টির তোরে বন্ধ হয়ে যাচ্ছে চোখের পাতা। শীতল পাটিটা ডুবে যাচ্ছে ঠান্ডা শীতল জলে। ভাসমান বেলিগুলো তীব্র সুবাস ছড়াচ্ছে আষাঢ়ে হাওয়ায়। কিছুক্ষণের মাঝেই পানি জমলো ছাদে। নম্রতার ছড়িয়ে রাখা লম্বা চুল এলোমেলো হয়ে সাঁতারে নামলো। আরফান নম্রতার দিকে চেয়ে থাকতে থাকতেই ডান হাত বাড়িয়ে হাতটা রাখলো নম্রতার চোখের উপর। নম্রতা এবার চোখ পিটপিট করে তাকালো। শীতে কাঁপতে কাঁপতেই খিলখিল করে হাসলো। আরফান কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আজকের এই দিনটাতেই প্রথম চিঠি পেয়েছিলাম আমি। আজকের এই দিনটাতেই হাত ভর্তি খুশি নিয়ে আমার নামে বধূ সেজেছিলে তুমি। আমার জীবনের সবচেয়ে বড় খুশি হওয়ার জন্য ধন্যবাদ মহারানী। মহারানীকে বিবাহ বার্ষিকীর প্রথম প্রহরের শুভেচ্ছা। নম্রতা থমকে গেল। চোখ ফিরিয়ে অন্ধকারে ঢাকা আবছা চেহারাটার দিকে তাকালো। আজকেই প্রথম চিঠি পেয়েছিল আরফান। তার এখনো মনে আছে? কই, নম্রতার তো চিঠি দেওয়ার দিনক্ষণ খেয়াল নেই। আরফান কি করে খেয়াল রাখলো? ঠিক সেই দিনে গিয়ে বিয়ের তারিখ ঠিক করালো। বিয়েও হলো সে একই দিনে। এই অসাধারণ কথাটা এতদিন কেন প্রকাশ করেনি আরফান? আজ বলে চমকে দিবে বলে? নম্রতার ধারণা আরফানের কাছে চমক ঝুলিয়ে আছে। হঠাৎ অপ্রত্যাশিত কিছু করে চমকে দেওয়ার অসাধারণ এক ক্ষমতা আছে তার সারা শরীর জুড়ে। নম্রতার বৃষ্টি স্নান মুখের দিকে চেয়ে মৃদু হাসলো আরফান। ঝুম বৃষ্টির রাত্রিবেলা ভীষণ আবেশে দীর্ঘ এক চুমু খেলো নম্রতার বৃষ্টি ভেজা ওষ্ঠে। আষাঢ়ে আকাশ বুঝে লজ্জা পেল, নাকি আকাশ জুড়ে তীক্ষ্ণ আলো আর বিকট শব্দ ছড়িয়ে ফ্রেমবন্দি করলো সে আষাঢ়ের চুমু। ঘুমের মাঝেই কানে সুরসুরি টের পেল নম্রতা। প্রথম দফায় চোখ বুঝেই কানে চুলকালো সে। দ্বিতীয়বারও একই কাণ্ড ঘটায় চোখ পিটপিট করে তাকালো। মুখের উপর ফরমাল পোশাক পরা আরফানকে ঝুঁকে থাকতে দেখে পাশ ফিরতে ফিরতে বিরক্ত কণ্ঠে বলল, জ্বালাচ্ছেন কেন ডক্টর? আরফান মৃদু হেসে বলল, ডাক্তার যে তাই।
অনেক ঘুমিয়েছেন, এখন উঠুন। আমি হাসপাতালে যাচ্ছি। যাওয়ার আগে প্রেশার চেক করব। খাওয়া দাওয়া শেষে আদা চা খাবেন। টেবিলের উপর পানি রাখা আছে, আধ ঘন্টা পর পর পানি খাবেন। আজ গোসলের প্রয়োজন নেই, কাল বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হতে পারে। কিন্তু মেডিসিন নেওয়া অ্যালাউ নয়। জ্বর ফিল হলে আমায় জানাবেন। নম্রতা কম্বলে চোখ মুখ ঢেকে বলল, ডক্টর বড় হলে এই এক সমস্যা, সব সময় ডাক্তারি শুরু করে দেন। বাসার সব ডাক্তারি ফ্যাক্টরি চলবে না, ঠিক আছে? আমাকে ঘুমোতে দিন, আমি ঘুমোবো। আরফান ভ্রু কুচকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আপনি তবে ঘুমাতেই থাকুন। আপনার উপহারটা তাহলে ক্যান্সেল। নম্রতা লাফিয়ে উঠে বসলো। আরফান হাত ভাঁজ করে ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, আমার উপহার কোথায়? আরফান চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। উপহার ক্যান্সেল? নম্রতা আর্তনাদ করে বলল, মানে কি? আরফান হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বাচ্চাদের মতো জেদ ধরার পানিশমেন্ট। নম্রতার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ মুখ ফুলিয়ে বসে থেকে ব্যাপারটা যাচাই করার জন্য দৌড়ে গেল বারান্দায়। ডাকবাক্স তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিঠি পাওয়া গেল না। বারান্দায় থাকা ফুলের টব, ডাকবাক্সে, পেছনের সব জায়গায় খোঁজ নিয়ে হতাশ হয়ে বসে পড়ল দোলনায়। আরফান তবে সত্যি উপহারটা রেখে যায়নি? নম্রতার মন খারাপ ভাব তরতর করে বাড়তে লাগলো। ঠিক সেই সময় বারান্দার দরজায় এসে দাঁড়ালো যুবতী কাজের মেয়েটা। নম্রতার দিকে বাদামি এক খাম এগিয়ে দিয়ে বলল, ছোট ভাবি, আপনার নামে চিঠি এসছে। নম্রতা ভ্রু কুচকে চিঠির দিকে তাকালো। এই বাড়িতে শুরু থেকে কনিষ্ঠ পুত্রবধূর দৃষ্টিতে দেখা হয় তাকে। কোনো অনুষ্ঠান বা উৎসবে পুত্রবধূর উপহার হিসেবে বরাবরই একই রকম দুটো উপহার কেনা হয়। একটা নম্রতাকে দিয়ে, অপরটি পাঠানো হয় যশোরে থাকা স্নিগ্ধার কাছে। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে বুঝেছে। নেহালের মৃত্যুর পর জোর করেও বিয়ের পিড়িতে বসানো যায়নি স্নিগ্ধাকে। নিজেকে নেহালের নামের সাথে জড়িয়ে রাখতেই সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করে স্নিগ্ধা। ছোট্ট একটা বাচ্চার দত্তক নিয়ে যশোরের ছোট্ট একটা ফ্ল্যাটে একা একা সংসার গড়ে তুলেছে সে। যশোর কলেজে অধ্যাপনার ছোট্ট বাচ্চার ব্যস্ততা নিয়ে পার করে দিচ্ছে অসহনীয় রাত দিন 24 ঘন্টা। নম্রতা হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখল, ঠোঁট উল্টে বলল, এটা কি তোমার নিষ্প্রভ ভাইয়া দিয়েছে? যুবতী মেয়েটা মাথা নেড়ে বলল, না ছোট ভাবি, চিঠি তো পিয়ন দিয়ে গেল সকালে। নম্রতা অবাক হলো। সত্যি সত্যি পিয়ন দিয়ে গেল চিঠি? কি আশ্চর্য! নম্রতাকে কে পাঠাবে চিঠি? নম্রতা যুবতী মেয়েটিকে যেতে বলে কৌতূহল নিয়ে চেয়ে রইল খামে। রেজিস্ট্রি করা চিঠি, প্রেরকের নাম ঠিকানা নেই। নম্রতা দম আটকে খাম খুলল। ভেতর থেকে নীল চিরকুট নামে খামটা বেরিয়ে আসতে বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। মনটা খুশিতে নেচে উঠল হঠাৎ। নিশ্চয়ই সেই উপহারটাই পাঠিয়েছে আরফান, কিন্তু ডাকবাক্সে না রেখে এভাবে পাঠালো কেন? হাজারো প্রশ্ন নিয়ে নীলরঙা খামটা খুলতেই বাকরুদ্ধ হয়ে গেল নম্রতা। 6 বন্ধুর ফ্রেমে বন্দি ঝলমলে ছবি আর ছোট্ট চিরকুট দেখে সব কেমন এলোমেলো হয়ে গেল নম্রতার। কি করবে, কি হচ্ছে কিছু বুঝতে না পেরে চিঠি কোলে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। ছবির পিঠে গামে আটকানো আরেকটা চিঠি পেয়ে ভ্রু বাঁকালো নম্রতা। নীল কাগজের মাঝ বরাবর মাঝারি আকারের চিঠি। সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটি হলো আনন্দ অশ্রু। আপনি কি এই চিঠিটা পেয়ে আনন্দে হাউমাউ করে কাঁদবেন নম্রতা? যখন আপনি জানবেন আপনার খুব প্রিয় মানুষগুলো টিএসসির পুরনো সেই চায়ের স্টলটাতেই দীর্ঘ অপেক্ষায় আছে, অপেক্ষার প্রহরগুলোতে আপনাকেই খুঁজছে, আপনাকেই ভাবছে, তবে কি ভীষণ আনন্দে আমার বুকে ঝাঁপিয়ে পড়বেন আপনি? এই চিরকুটটাকে হাসি আনন্দের চিরকুট বলে স্বীকৃতি দিবেন? নম্রতা শক্ত হয়ে বসে রইল। এসবের মানে কি? বন্ধুরা টিএসসিতে অপেক্ষা করছে মানে? নাদিম, নরঞ্জন, নীরা ওরা সত্যি এসেছে? এসব আদৌ সম্ভব? নম্রতার মস্তিষ্ক বিশ্বাস করতে না চাইলেও কোমল মনটা যেন থরথর করে কাঁপছে। সেই সাথে কাঁপছে গোটা শরীর। নম্রতা এক ছুটে নিজের ঘরে গেল। আরফানের নাম্বারে ডায়াল করতেই উত্তেজনায় ধুকপুক করতে লাগলো বুক। আরফান ফোন ধরেই বলল, বাসার বাইরে রিক্সা অপেক্ষা করছে নম্রতা, আর টিএসসিতে বন্ধুরা। জলদি করুন, নাকি উপহারটা পছন্দ হচ্ছে না? নম্রতা বিস্ময়ে এক হাতে মুখ চেপে ধরল। টলমলে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। উত্তেজনায় আটকে গেল কথা। বহু কসরত করে রুদ্ধকণ্ঠে বলল, ওরা সত্যি? আরফান হেসে ফেলল এবার। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, ভালোবাসি নম্রতা। আগে কখনো বলা হয়নি বোধ হয়, আজ বলছি। ভালোবাসি, ভালোবাসি। নম্রতা ডুকরে কেঁদে উঠল এবার। আরফান হাসছে। নম্রতা হাউমাউ কান্নায় ভেঙে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাকে একদম ভালোবাসি না ডক্টর, একদম না। নম্রতার হাউমা কান্নায় দোতলা থেকে ছুটে এলেন শাশুড়ি মা। বিস্ময় আর উদ্বেগ নিয়ে বললেন, কাঁদছো কেন মা? মুড সুইং হচ্ছে? শরীর খারাপ লাগছে? বাবাকে মনে পড়ছে আম্মু?
নম্রতা ফোনটা বিছানায় ফেলে 2 হাতে মুখ ডেকে ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, তোমার ছেলেকে আমি একদম ভালোবাসি না মা। ভদ্রমহিলা ব্যাপারটা ধরতে না পেরে অবাক হয়ে চাইলেন। বিছানা থেকে ফোনটা তুলে নিয়ে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো কানে। আরফান হাসছে। ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার নিষ্প্রভ? বৌমাকে আমি প্রচণ্ড ভালোবাসি মা। ছেলের কথায় হেসে ফেললেন ভদ্রমহিলা। ফোনটা নম্রতার হাতে ধরিয়ে দিয়ে মাথায় আলতো হাত বুলিয়ে বেরিয়ে গেলেন। ওপাশ থেকে উচ্ছল ভরাট কণ্ঠে বলে উঠল, ভালোবাসি ভালোবাসি নিম পাতা নীল চিরকুটের থেকে বেশি, শ্যামলতার থেকে একটু কম। ভরা দুপুর, সূর্যের উত্তাপ নেই। রাতে বৃষ্টি হওয়ায় এখানে সেখানে কাদামাখা জল। নাদিম চিরপরিচিত চায়ের স্টলে বসে আছে, গায়ে চেক শার্ট, কোলের উপর রাখা গিটার। নাদিম আগ্রহ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আজ 3 বছর পর ঢাকায় ফিরেছে সে। চিরপরিচিত জায়গাটা আজও একই রকম, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন থাকলেও সেই সূক্ষ্ম পরিবর্তনটা নাদিম ধরতে পারছে না। নাদিম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতেই রাস্তার বাঁকে চিরচেনা একজনকে চোখে পড়ল হঠাৎ। নাদিম চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চায়ের কাপ মুখের কাছে নিয়ে স্থির চেয়ে রইল রাস্তার বাঁকে। চেহারাটা ধীরে ধীরে স্পষ্ট হলো। সামনের মানুষটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল নাদিমও। দুজনার ঠোঁটেই বিস্তৃত হলো ধীরে ধীরে। তারপর ছুটন্ত ঘোড়ার মতোই ছুটে এলো দুজনা। কয়েক সেকেন্ডে সেই আলিঙ্গনেই ঘুচে গেল বছর 3-এর দূরত্ব। প্রতিদিনই দেখা হচ্ছে এমন ভাব নিয়ে মুখ ছুটল তাদের। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি বাল, এত দেরি করলি কেন? রাস্তায় কোনো সুন্দরী মাইয়া দেখে আটকে পড়ছিল নাকি মামা? হ্যাঁ, এখনো ভালো হইতে পারলি না? আফসোস। রঞ্জন হেসে ফেলল। নাদিমের পিঠে শক্ত কিল বসিয়ে বলল, নিজের গুণ আমার উপর ছাড়ছিস? 1 ঘন্টা যাবত এখানে এমনি বসে বসে মশা মারতেছিলাম তুই, হ্যাঁ? বলি বিশেষ করলাম তোকে আমি খুব ভালো করে চিনি। গত 1 ঘন্টায় এই রাস্তা দিয়ে কয়টা মেয়ে গিয়েছে তা সিসিটিভি ফুটেজ থেকেও ভালো বলতে পারবি তুই। কোনটা পছন্দ হয়েছে মামা? নাদিম উত্তর দেওয়ার আগেই অন্তুর বাইক এসে থামল পাশে। বাইক থামিয়ে একরকম লাফিয়ে নেমে পড়ল অন্তু। নাদিম, রঞ্জনও যেন একরকম ঝাঁপিয়ে পড়ল তার উপর। সবার মুখে উপচে পড়া হাসি, অযথাই হাসছে তারা। সবার শরীরেই কম্পিয়মান উত্তেজনা। অন্তুকে ছেড়ে নীরার দিকে ভ্রুকুচকে তাকালো নাদিম। নীরার বেনি করে রাখা চুল টেনে দিয়ে বলল, কয় প্যাকেট আটা ময়দা লাগাইছিস? সত্যি করে কত ভতি, হ্যাঁ? ময়দার যন্ত্রণা দেখা যেতেছে না রে। নীরা চোখ গরম করে তাকালো। অন্তু নীরার মাথায় একটা চাটি মেরে বলল, কমপক্ষে 3-4 ব্যাগ তো লাগাইছে। জামাই টাকা ধ্বংস করে ফেললেই ফাজিল মাইয়া। অন্তুর কথায় হুহা করে হেসে উঠল সবাই। নীরা কোমরে হাত রেখে চোখ নাক ফুলিয়ে তাকালো। রঞ্জন নীরাকে এক হাতে আলতো জড়িয়ে ধরে বলল, সহজ সরল পেয়ে এভাবে জ্বালাচ্ছিস কেন তোরা? না হয় 2-3 ব্যাগ লাগিয়েছি, 10-15 তো আর ক্রস করেনি। নিটু, তুই এদের কথায় কান্দিস না তো। নিশ্চিন্তে আটা মধ্যে লাগিয়েছে, সমস্যা নেই। নীরা চেঁচিয়ে উঠে বলল, রঞ্জন তুইও? অন্তু নাদিম হাসিতে গড়াগড়ি খেলো এবার। নীরা একে একে 3 জনের দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু লাভ বিশেষ হচ্ছে না। বন্ধুরা তার রাগকে বিশেষ পাত্তা দিচ্ছে না। বন্ধুদের হাসি মজার মাঝেই নম্রতা এসে পৌঁছালো। বন্ধুদের একসাথে দেখে রিক্সা থেকে নেমে এক হাতে মুখ চেপে চেঁচিয়ে উঠল সে। নম্রতাকে দেখে চোখ টলমল করে উঠল নীরার। নম্রতা সেখানেই মুখ চেপে ঠায় দাঁড়িয়ে রইল। নীরা ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই দুজনাই ডুকরে কেঁদে উঠল একই তালে। এত আনন্দ কান্না ছাড়া আর কি করে প্রকাশ করা যায়? নম্রতা রুদ্ধ কণ্ঠে বলল, আর তুই এখনো আমার সরি বলস নাই? বেআইন হওয়ার চিন্তা বাদ দে, আমি তোরে মেয়েতে দিব না। নীরা কাঁদতে কাঁদতেই হেসে ফেলল। রঞ্জন, নাদিম, অন্তু এগিয়ে এলো এবার। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, কলিজা, তুমি আমার সাথে সাক্ষাৎ না করে এই মহিলার জন্য কেঁদে ভাসিয়ে ফেলছো? এটা তো ঠিক না, আমি কষ্ট পেয়েছি। তৎক্ষণাৎ হেসে ফেলল নম্রতা। রঞ্জনের পেটে শক্ত ঘুষি দিয়ে বলল, এখন কলিজা যা ফুট। রঞ্জন পেট চেপে ধরে বলল, আরফান ভাই কি তোর লোহা টোয়া খাওয়ায় নাকি নমু? 1 ঘুষিতে কলিজা বের করে ফেলেছিস অত্যাচারী মহিলা। এবার দৃশ্যপটে এলো নীলরঙা অত্যাধুনিক এক টয়োটা গাড়ি। আশেপাশে কাদা ছিটিয়ে রাস্তা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার ছুটে এসে দরজাটা খুলে দিতে বেরিয়ে এলো ছোঁয়া। গায়ে তার জিন্স আর নীলরঙা কুর্তি। গাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের দিকে চেয়ে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালো সে। বন্ধুরা ঘাড় ফিরিয়ে চেয়ে আছে, সবার ঠোঁটেই হাসি। ছোঁয়া ধীরে স্থিরে কয়েক পা এগিয়ে যেতেই বিস্তৃত হাসলো নাদিম। ঘাড় কাত করে বলল, চেনা চালা লাগে, এটা আমাদের ইংরেজ বলত না? ছোঁয়া হাসলো। নাদিম হাত বাড়িয়ে দিয়ে বলল, আয়। ছোঁয়া নাদিমের কাছাকাছি দাঁড়িয়ে আচমকাই ফুপিয়ে উঠল। তারপর ঢলে পড়ল নাদিমের বুকে। রুদ্ধ কণ্ঠে বলল, আই মিস ইউ সো মাচ।
না হতবাক নাদিম চূড়ান্ত বিরক্তি নিয়ে বলল, মিস করছিস ভালো কথা, কিন্তু কাইন্দা কাইটটা আমার শার্ট নষ্ট করা মানে কি? হ্যাঁ, বিয়ের দিনে তো তুই আমার পাঞ্জাবি নষ্ট করছিস হারামি। দূর হয়ে খারাপ, হাড় মাংস দলা পাগায়া গেল ইংরেজের বাচ্চা। ছোঁয়া রাগান্বিত চোখে চেয়ে সরে দাঁড়ালো, রাগ নিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোর কথার প্যাটার্ন শুনলে তো কারো ভূমি পেয়ে যাবে। নাদিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো তুই হুনস কেন? কান বন্ধ করে রাখ। ইংরেজ বলদকেও কানের প্রয়োজন নাই, এরা কান থাকলেও বলদ, না থাকলেও বলদ। তখন বিকেল। সারাদিন ভার্সিটি জুড়ে হই হুল্লোড় করে আগের মতো সিএনজি ধরে রমনা পার্কে গিয়ে বসলো তারা। লেকের পাড়ে শান বাঁধানো বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে আছে নাদিম। আজও বেঞ্চ ভেজা। অন্তু আর রঞ্জন কাগজ জোগাড় করে তার উপর বসে আছে। বাকিরা এখানে ওখানে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে। সবার হাতেই বাদামের ঠোঙা। অন্তু ভীষণ আয়েশ করে বাদাম চিবাতে চিবাতে বলল, মৌসির কোনো খবর জানিস না দিবা? নাদিম খোসাসহ বাদাম হাওয়ায় ছুঁড়ে মেরে মুখ দিয়ে লুফে নিতে নিতে বলল, আমার জানার কথা নাকি? অন্তু অবাক হয়ে বলল, কোনো খবর জানিস মৌসির? একসময় তোর হাফ প্রেমিকা ছিল, তো জানার কথা না? তুই চাইলে আমি খবর নিয়ে দিতে পারি। কি খাওয়াবি বল? আমার টেহা বেশি হয় নাই, শুয়ে থাকতে ভূতে গেলাই। ওরে দিয়ে আমি করুমটা কি? কি করবি মানে? বিয়ে করবি। বিয়ে না করলে প্রেম করবি, তারপর যা করা লাগে তাই করবি। মেয়েটা ভীষণ পছন্দ করতে তোকে, আমি জ্যাম শিওর। হ্যাঁ, এখনো প্রচন্ড পছন্দ করে তোকে। নাদিম কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবলেশীন কণ্ঠে বলল, গুড, আমাকে প্রচন্ড পছন্দ করার জন্য তাকে ধন্যবাদ। এখন এসব আজাইরা প্যাচাল বন্ধ কর। অন্যর অনুভূতির গুরুত্ব দিতে শিখলি না। মেয়েটা মারাত্মক সুন্দরী ছিল। নাদিম বাদাম খাওয়ায় মনোযোগী হয়ে বলল, তোরা তো রং লাগলে তুই নিয়ে গা, আমার রং লাগে নাই, আমার ওরা দরকারও নাই। অন্তু দুঃখী দুঃখী কণ্ঠে বলল, রং তো লেগেছিল বন্ধু, কিন্তু তুমি তো পাত্তা দিলে না। আমার একমাত্র প্রেমটা নির্দয়ের মতো বানচাল করে দিছিস তুই, তোর বোন। এটুকু বলতেই শক্ত এক কিল পড়ল অন্তুর পিঠে। নাদিম দ্বিতীয় লাথিটা দিয়ে বলল, সালা, তুই আসলে চরিত্রহীন। বউরাইকে অন্য মায়াকে দিকে নজর দিস। নীরা কুটিল দৃষ্টিতে চেয়ে বলল, আরও একটা দে, বেয়াদব পুরুষ মানুষ। অন্তু পিঠে হাত বুলাতে বুলাতে বলল, নিরুর বাচ্চা, তোরা যদি আমি আসান না মারছি, তবে আমার নাম অন্তু না। নাদিম বাদামের ঠোঙাটা ছুঁড়ে ফেলে গিটার তুলল হাতে। টুংটাং সুর বাজলো গিটারের তারে তারে। বন্ধুদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল স্মৃতিময় বিকেল। কণ্ঠে কণ্ঠে গেয়ে উঠল বহু পুরনো এক গান। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, অশ্রু ভরা আঁখি দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। পুনশ্চ রাউন্ড শেষ করে সন্ধ্যার কিছু আগে চেম্বারে ফিরল আরফান। 5টা থেকে রুগী দেখার সময়। প্রথম রুগী চেম্বারে ঢোকার 5 মিনিট পরেই দরজায় টোকা দিল সাইদ। ভীষণ বিনয়ী কণ্ঠে বলল, আপনার নামে একটা পার্সেল আসছে স্যার। আরফান অবাক হয়ে তাকালো। পার্সেল মানে? তার কাছে তো কোনো পার্সেল আসার কথা না, আর আসলেই বাবা হাসপাতালের ঠিকানায় গিয়ে পাঠাবে পার্সেল। আরফান ইশারায় পার্সেলটা টেবিলের উপর রাখতে বলল। সাইজ দেখে বোঝা যাচ্ছে বেশ ভারী একটা পার্সেল। আরফান রোগীর কথায় মনোযোগী হতে পারছে না। চোখ দুটো বারবার পার্সেলের দিকে ছুটে যাচ্ছে। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কি আছে পার্সেলে, কে পাঠালো? রোগীকে প্রেসক্রাইব করেই প্রচণ্ড কৌতূহল নিয়ে পার্সেল খুলল আরফান। পার্সেল খুলে প্রচণ্ড ধাক্কায় হতভম্ব হয়ে গেল সে। পার্সেলের ভিতর একটা বই, যেন তেন কোনো বই নয়, গ্রন্থাগারের সেই স্মৃতি জড়িত দর্শনের বই। আরফান বিস্ময়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল দর্শনের সেই বইয়ে। অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিতে বেরিয়ে এলো ছোট্ট এক নীল চিরকুট। কিশোরী বয়সে প্রথম চিরকুটের সাক্ষী হয়েছিল এই বই। নিজ দায়িত্বে মুড়িয়ে নিয়েছিল নীল চিরকুটের শত গোপন নির্লজ্জ কথা। বইটিকে আবারও সেই দায়িত্ব ফিরিয়ে দিচ্ছি। আমার জীবন্ত চিরকুটটাকে আমার নির্লজ্জা আবদারে মুঠিয়ে নিয়ে পুরো পৃথিবী থেকে ঢেকে রাখার দায়িত্ব দিচ্ছি। আমার জীবন্ত নীল চিরকুট হওয়ার জন্য ধন্যবাদ ডক্টর সাহেব। কিশোরী বয়সে আমার হয়েছিল, বৃদ্ধ বয়স পর্যন্ত আমার ব্যক্তিগত নীল চিরকুট হয়েই থাকবেন প্লিজ। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, একটুও না। শুধুমাত্র জীবন্ত নীল চিরকুটটাকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ লাগে। মৃত্যু অবধারিত মনে হয় এই যা। ইতি নীল চিরকুটের শ্যামলতা।